পাকিস্তান ভারতকে নিয়ে একটা অন্যরকম খেলা খেলছে। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, যখন আমেরিকার কাছে বড় রকম পরাজয় হয়েছে ভারতের, তখন তারা চীনের কাছে ধর্ণা দিচ্ছে, আর চীন এই বিষয়টি এনজয় করছে। এবং চীন যে অঞ্চলগুলো ভারতের কাছ থেকে দখল করেছে, অরুণাচল সহ, সেই অঞ্চলগুলো এখন চীন নিজেদের দাবি করছে, কিন্তু ভারত চুপ। এ ব্যাপারে নরেন্দ্র মোদী কোনো প্রকার কথা বলতে পারছে না। ভারতের গণমাধ্যমগুলো বলছে, 3 ইডিয়টস নামে আমির খানের যে ছবিটি মুক্তি পেয়েছিল, দেখেছেন আপনারা, সেই ছবিটির যে শুটিং হয়েছিল শেষের দিকে, আপনাদের মনে আছে, সেই জায়গাটিও এখন ভারতের নেই, এটি চীনের দখলে চলে গেছে। চীন ভারতকে সহযোগিতা করবে, বিনিময়ে তাদের বিশেষ কিছু টার্গেট ফিল আপ করবে। এবং চীন ও পাকিস্তান এই বিষয়টি দূর থেকে এনজয় করছে, কারণ বেকায়দা নরেন্দ্র মোদী। একদিকে আন্তর্জাতিকভাবে চাপ আছে ইউরোপের, আমেরিকার, প্রতিবেশী চীন, পাকিস্তানের পাশাপাশি দেশের ভেতরে বিরোধী দল কংগ্রেসের। নরেন্দ্র মোদী একটা টাফ টাইম পার করছেন এবং রাজনীতির সবচেয়ে বড় থ্রেটের মধ্যে রয়েছেন মিস্টার মোদিজি। দর্শক, আসছি তার পরের ব্রেকিং খবরটিতে। চীন, ইরান কাতারে যে আক্রমণটি করেছিল আমেরিকান ঘাঁটিতে, আপনাদের মনে আছে? প্রথমে আমরা বলেছিলাম এটি একটি ফ্রেন্ডশিপ ম্যাচ, কারণ সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম তার কোনো ফুটেজ বা কোনো কিছু তো আমরা দেখিনি, শুধু দেখেছি আক্রমণ হয়েছে, ইন্টারসেপ্ট হয়েছে। পরবর্তী স্যাটেলাইট ইমেজের পিকচার বিশ্লেষণ করে আমেরিকান গণমাধ্যমগুলি বলেছে যে মার্কিন যেটা যোগাযোগ সিস্টেম, কমিউনিকেশন সিস্টেমটিকে ধ্বংস করে দিয়েছিল ইরান সেই বেজে আক্রমণ করে। এরপর ধারাবাহিক আরো কিছু খবর আসে, যে খবরে বলা যায় যে মার্কিন ঘাঁটি ইরানের মিসাইল আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পৃথিবীকে বলা হয়েছিল একটা মিসাইলও মার্কিন ঘাঁটিতে প্রবেশ করতে পারেনি। প্রথম খুশির খবরটি পাওয়া গিয়েছিল সেই সময়, যে ইরানের আক্রমণ মার্কিনীদের অনেক বড় ধাক্কা দিয়েছিল। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের 3টি পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করে দিয়েছিলেন B-2 বোম্বার্স দিয়ে, তাই তো সবাই জানি আমরা। এবার পেন্টাগনের একজন খুব গুরুত্বপূর্ণ জেনারেল, অর্থাৎ আমেরিকার একজন জেনারেল, তিনি মুখ খুলে তিনি প্রকাশ করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানে যে অ্যাটাক করেছেন সেই অ্যাটাকে ইরানিদের কিচ্ছু হয়নি। শুধু কিছু হয়নি তা নয়, পারমাণবিক প্রকল্পের কিচ্ছু হয়নি, সেটি অক্ষত আছে। এই বক্তব্য দেওয়ার পর আমেরিকা তেলে বেগুনে জ্বলে উঠছে, অর্থাৎ মিস্টার ট্রাম্প তেলে বেগুনে জ্বলে উঠছে। তিনি সঙ্গে সঙ্গে তাকে সেই পদ থেকে সরিয়ে দেন এবং সেনাবাহিনী থেকে বহিষ্কার করেন, এমন একটি তথ্য আন্তর্জাতিক কয়েকটা গণমাধ্যমের সূত্রে পাওয়া গেছে। শুধু তাকেই নয়, বেশ কয়েকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ নিয়ে মুখ খুলেছে তাদের সবাইকে তিনি সরিয়ে দিচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের যে নাতাঞ্জ, ইস্পাহান এবং আরো যে একটি বড় পারমাণবিক প্রকল্প ছিল যেখানে আক্রমণ করে ধ্বংস করেছেন দাবি করেছিলেন, তার বিপরীতে আমেরিকান জেনারেলরা বলছেন যে না, এটা মিথ্যা, কিছু হয়নি, কয়েকটা গর্ত হয়েছে, আর কিছু হয়নি। তো এতে করে ডোনাল্ড ট্রাম্প তার দেশের মধ্যে বা আন্তর্জাতিকভাবে তিনি অসত্য বলার জন্য আটকে গেলেন। তার জেনারেলরা যখন দাবি করছে যে ইরানের কিচ্ছু হয় নাই, তখন তো বিষয়টা প্রমাণ হয়ে গেছে। এই খবরে ইরান আরো বেশ খুশি, কারণ ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, এবার আমেরিকানদের মুখ থেকেই আসছে ইরানের বিজয়ের গল্প। তো ডোনাল্ড ট্রাম্প বা পেন্টাগন এ ব্যাপারে তার জেনারেলদের উপর খুব ক্ষিপ্ত হয়ে আছে, কারণ ইরানের বিজয় তাদের মুখ থেকেই উচ্চারিত হচ্ছে। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো, বাংলাদেশে এসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তো এই খবরটি দেওয়ার আগে আমার মনে হয় ইরানের খবরটি দিই, কারণ আপনারা বসে আছেন ইরানের খবরের জন্য, তাই তো? ইসাক দার কেন এসছেন, টেলিভিশনে যা দেখেছেন তার চেয়ে ভিন্ন খবর দেব, কারণ আমি পাকিস্তানের সাংবাদিকদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম আজকে। বাংলাদেশ তো একটা দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্য আর বিনিয়োগ ছাড়া কথা বলবে না, নেপথ্যের কিছু কারণ জানাবো, ইন্টারেস্টিং। আসেন ইরানের খবরটি দিয়ে আমি চলে আসি সেই দিকে।
ইরান হঠাৎ করে ইরানের কয়েকজন টপ জেনারেল ঘোষণা দিয়েছেন যে কোনো মুহূর্তে, যে কোনো দিন না, যে কোনো মুহূর্তে দখলদাররা ইরানে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণে সেই আক্রমণের জন্য পুরো ইরানের প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইরানের দাবি, ইরানের ইন্টেলিজেন্স বলছে, মানে ইরানের গোয়েন্দা সংস্থা যে তথ্য সংগ্রহ করছে সেই তথ্যের আলোকে যে কোনো মুহূর্তে দখলদাররা ইরানের মধ্যে বড় আক্রমণ করতে পারে এবং এই আক্রমণের জন্য বা এই আক্রমণ প্রতিহতের জন্য ইরানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সেনা, এয়ারফোর্স এবং নৌবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ইরানের সেই টপ জেনারেল বলেছেন, এবার যদি ইরান আক্রান্ত হয় তার পাল্টা জবাব এতটা ভয়াবহ হবে যেটা নেতানিয়াহু কল্পনা করতে পারছেন না। কারণ গতকাল ইয়েমেন ব্যাপক তাণ্ডব চালিয়েছে দখলদার দেশটির ভেতরে। তো যখন ইয়েমেন দখলদার দেশটির ভেতরে মুহুর্মুহু মিসাইল হিট করেছে, তখন দখলদারদের জনগণ শেল্টার জোনে চলে গেছেন এবং দখলদাররা মনে করেছেন যে ইরান বোধহয় স্ট্রাইক চালাচ্ছে, কারণ ইরান এই মুহূর্তে সমুদ্রে ড্রিল করছে। পাশাপাশি তারা একই সময় তাদের নতুন যে ভয়ঙ্কর মিসাইল আখিরি জামান, যেটা আমি কালকে আপনাদের ভিডিওতে জানিয়েছি, সেটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পাশাপাশি সমুদ্র সহ কয়েকটা স্থানে ইরানের ড্রিল চলছে, সেনাবাহিনীর, নৌবাহিনীর, এয়ারফোর্স। সব মিলে দখলদাররা ধরে নিয়েছিল এই আক্রমণটি ইরান করেছে। সঙ্গে সঙ্গে পুরো সিস্টেম তারা বন্ধ করে দিয়েছে, জিপিএস বন্ধ করে দিয়েছে। তাদের দেশের মধ্যে একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়ে গেছে। পরক্ষণে তারা জেনেছে না, ইরান না, এই আক্রমণটি করেছে ইয়েমেন। তো শেষ পর্যন্ত দেখা গেছে দখলদারদের বেশ কয়েকটি অঞ্চলে আগুন জ্বলছে। এটা হলো ইয়েমেনের আক্রমণ। কিন্তু আজকে তাদের লেটেস্ট আপডেট বলছে এবার তারাই ইরানের মধ্যে ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং কয়েকটি গণমাধ্যমের সূত্র বলছে আমেরিকা থেকে একের পর এক মিসাইল এবং অ্যান্টি মিসাইলের ব্যাটারিগুলো এসছে দখলদার দেশে। অর্থাৎ গত 12 দিনের যুদ্ধ শেষে দখলদার দেশটি এ পর্যন্ত জাহাজ ভর্তি করে, সেটা মানে জলের জাহাজ বলি আর আকাশের জাহাজ বলি, অর্থাৎ বিমান, কার্গো বিমান আর জাহাজ ভর্তি করে তারা একের পর এক সামরিক অস্ত্র এনেছে আমেরিকার কাছ থেকে। কারণ 12 দিনের যুদ্ধে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মিসাইল ফুরে গেছে। শেষের দিকে তারা ইরানের মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারেনি। তো সেই কারণে এবার তারা একটা লম্বা যুদ্ধের জন্য প্রচুর অস্ত্র কিনেছে আমেরিকার কাছ থেকে। একদিকে আমেরিকা বলছে শান্তি চায়, আরেকদিকে তারা দখলদার দেশকে অস্ত্র বিক্রি করছে। এবং ইরানও 12 দিনের যুদ্ধ শেষে বলা হচ্ছে তাদের রসদ, মানে তাদের কাছে স্টোরে যত মিসাইল আছে তার চেয়ে কয়েক গুণ মিসাইল এই কয়েকদিনের মধ্যে তারা তৈরি করেছে। অর্থাৎ 12 দিনের যুদ্ধ শেষে যে সময়টি পেয়েছে, এখন পর্যন্ত ইরান তারা মিসাইল তৈরিতে, অর্থাৎ লম্বা যুদ্ধের জন্য অনেক মিসাইল তারা তৈরি করছে। তো এখন তারা আরো নতুন করে কিছু মিসাইলের আত্মপ্রকাশ ঘটিয়েছে। পাশাপাশি এবার ইরান যদি আক্রান্ত হয়, কালকের খবরে বলা হয়েছে ইরান নিজেই আক্রমণ করতে পারে, প্রথম আক্রমণটা ইরানই করতে পারে। আবার আজকের খবর বলছে ইরানের বিগ জেনারেল, গুরুত্বপূর্ণ একজন টপ জেনারেল বলছে ওরা আক্রমণ করবে, এটা ইরানের ইন্টেলিজেন্স তথ্য। তার মানে যে কোনো মুহূর্তে আক্রমণটা হবে। এর জবাবে ইরান কি কি করবে তার একটা ছোট্ট সামারি পাওয়া গেছে। সেই সামারিটা হলো, ইরান দখলদারদের সাথে 12 দিনের যুদ্ধে যেই মিসাইলগুলো সফলতা পেয়েছে, পাশাপাশি আরো এমন কিছু মিসাইল আছে যেগুলো ইরান ব্যবহার করার সুযোগ পায়নি। তার আগেই যুদ্ধ থেমে গেছে, সিজফায়ার ঘটে গেছে। ইরান সেই মিসাইলগুলো প্রথম দিকে পরীক্ষামূলক দখলদার দেশে অ্যাটাক করবে, যেগুলো রেঞ্জ 2000-এর উপরে, মানে 2000 কিলোর উপরে। তো ইরানের মধ্যে কয়েকটা মানে ডিপার্টমেন্ট বলছে যে তারা আবারও মিসাইল দিয়ে তাদের খেলাটা শুরু করতে চায় এবং যে মিসাইলে তারা সফলতা পেয়েছে। তবে এবার ইরান চীনের J-10C দিয়ে
পাকিস্তান ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল এটা ব্যবহার করবে, এবং জেট-এন-সিতে তারা স্পেশালি কিছু মিসাইল ব্যবহার করবে যেটা দিয়ে তারা অ্যাটাক করবে। হতে পারে সেটা ইরাক প্রান্ত থেকে অ্যাটাক করতে পারে, হতে পারে সেটা জর্দানের কাছাকাছি কোনো পয়েন্ট থেকে অ্যাটাক করতে পারে। তো সবকিছু মিলে ইরান একটা বড় প্রস্তুতি নিচ্ছে, এবং ইরানের এয়ারফোর্স, ইরানের নেভি এবং ইরানের সেনাবাহিনী, এই তিনটি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত যুদ্ধের জন্য। এবং ইরানের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, স্বল্প মেয়াদী না। এবং এবারই আমরা দখলদারদের তাদের মানচিত্র থেকে মুছে ফেলব। এখন ইরানের এই ঘোষণাটি সত্যিকার অর্থে আতঙ্কের, কারণ একদিকে রাশিয়ার যুদ্ধ থামেনি, একদিকে পাকিস্তান ভারতের উত্তেজনা চলছে, যে কোনো সময় লেগে যেতে পারে। তার মধ্যে ইসরায়েল ইরানে আসতে চাইছে। এখানে কিছু সূত্র এরকম বলছে মূলত ইরানে দখলদাররা আক্রমণ যেদিন করবে তার একদিন দুই দিনের মধ্যেই পাক ভারতের লড়াইটা শুরু হয়ে যেতে পারে, কারণ এটা একটা প্ল্যানিং খেলা। কারণ ইরান যদি পাকিস্তান ভারত না লড়ে সেক্ষেত্রে ইরানকে পূর্ণ সাপোর্ট দিবে পাকিস্তান। সেই কারণেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর করে এসছেন, এবং তাকে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট এমন সিগন্যাল দিয়েছে, এমনটিও দাবি করছে কিছু কিছু মাধ্যম। তাই ইসরায়েলের টার্গেট হলো তারা ইরানে আক্রমণ করবে এট এ টাইম, ভারত পাকিস্তানের যুদ্ধ ছড়িয়ে দেবে, যাতে করে এই দুটো দেশ নিজেরা যুদ্ধে ব্যস্ত থাকে, একে অপরকে সাহায্য করতে না পারে। এবং চীন তারা পাকিস্তানকে নিয়ে ব্যস্ত থাকলে ইরানে নজর দিতে পারবে না, বা ইরানের দিকে তাদের নজরটা কম হবে, কারণ পাকিস্তান চীনের প্রথম স্বার্থ। কিন্তু চীনের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে, তারা তাদের বন্ধুকে যে কোনো প্রকার সাহায্য করবে, তারা বলেনি অস্ত্রের কথা, তারা সবসময় বাণিজ্যিক বিষয়টা উল্লেখ করে বোঝায়। কিন্তু বলা হচ্ছে চীন ইরানকে যা দেবার ইতিমধ্যে দিয়ে দিয়েছে, বাকি যে চুক্তি অনুযায়ী পাওয়ার কথা সেগুলো যথাসময় পৌঁছে যাবে। এখন নতুন লড়াইয়ের প্রেক্ষাপট আবার তৈরি করতে চাইছে আমাদের মিস্টার নেতানিয়াহু। চলুন দর্শক, আমরা এবার যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে এসছেন মিস্টার ইসাকদার। তার প্রথম টার্গেট হলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, এটা কিন্তু তার টার্গেট। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 24-এর বিপ্লবে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন, এটা অনেকে আবার পছন্দ করেন এই কথাটা, কিন্তু আমি বলবো, কারো ভালো লাগলে আর না লাগলে আমার কিচ্ছু যায় আসে না। তো বাংলাদেশ হাসিনা থেকে যখন স্বাধীন হয়েছে, বা ভারত থেকে যখন স্বাধীন হয়েছে, আমরা একবার পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, একবার ভারত থেকে স্বাধীন হয়েছি। তো এই স্বাধীনতার পর বাংলাদেশ নিয়ে একটা বিগ প্ল্যান আছে পাকিস্তানের। পাকিস্তানের সিনিয়র সাংবাদিকরা বলছেন ভারত বাংলাদেশকে শোষণের জন্য বেছে নিয়েছিল, এবং 54 বছর ভারত বাংলাদেশকে শোষণ করেছিল। কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শোষণের জন্য নয়, তারা একটা বন্ধু রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায়, এবং বাংলাদেশকে পাকিস্তানের মতো সামরিক খাতেও একটা চ্যালেঞ্জিং পজিশনে নিতে চায়। অর্থাৎ আজকে ভারতের মতো দেশ পাকিস্তানে অ্যাটাক করার আগে 14 বার চিন্তা করে। আজকে ভারতের মতো দেশ সীমান্তে পাকিস্তানের একজনকে মারলে পাকিস্তান ভারতের 5 জনকে মেরে ফেলে। এটা আমার কথা না, সবসময় একটু গুগল করলেই দেখবেন সকল তথ্য। একজনকে মারলে ওরা মিনিমাম 5 জন মারবে, পাকিস্তান মারবেই, কোনো ছাড় নেই। সবকিছু মিলে পাকিস্তান দেখছে যে প্রতিদিন বাংলাদেশের সীমান্তে আমরা মার খাই, কিন্তু প্রতিবাদ করতে পারি না। গত 16 বছর তো একদম আমরা মুখ সুপার গ্লু লাগিয়ে বসেছিলাম। হাসিনা নরেন্দ্র মোদীর দাসত্ব করতে গিয়ে আমাদের লোকগুলোকে কাঁটাতারে ঝুলিয়ে দিয়েছিল ফেলানির মতো। তো পাকিস্তান কয়েকটা প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে। এক, বাংলাদেশের সামরিক খাতকে আরো উন্নত করতে চায় পাকিস্তান, এই জন্য তারা তাদের বিশেষজ্ঞ, এটা কি বলবো, পাইলট, যেমন ভারতকে বারবারই টেক্কা দিচ্ছে পাকিস্তানের পাইলট, এবং দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে সবচেয়ে মানে কি বলবো, ধূর্ত বলবো বা সবচেয়ে চৌখুস বলবো, সবচেয়ে পারফেক্ট বলবো, কোনটা বলবো, পাকিস্তান এয়ারফোর্স।
এবং বিগত যতগুলো যুদ্ধ, এই গত যুদ্ধ ছাড়াও এর আগে অভিমন্যুর কথা আপনাদের মনে আছে, তখনও F-16 দিয়ে ভারতকে একটা ভেলকি দেখিয়ে কয়েকজন পাইলটকে পাকড়াও করেছিল পাকিস্তান। তো বলা হচ্ছে বাংলাদেশে যুদ্ধ বিমানের সংকট রয়েছে। বাংলাদেশে শুধু দুটো ভেরিয়েন্টের 90 দশকের পুরনো ভাঙারি দোকানের দুটো যুদ্ধ বিমান আছে, মানে দুটো ভেরিয়েন্টের, এগুলো যুদ্ধের জন্য আর চলে না, পৃথিবীর কোনো দেশ ব্যবহার করে না। সাম্প্রতিক সময় একটা দেখেছেন আপনারা, স্কুলে ভেঙে পড়েছে উত্তরায়, মাইলস্টোনে। তো পাকিস্তান বাংলাদেশের সামরিক খাতকে আরো এগিয়ে নিতে চাইছে। প্রথমে তারা যুদ্ধ বিমান এবং পাইলটদের এই উন্নত বিমান প্রশিক্ষণের ব্যাপারে একটা পরিকল্পনা দিয়েছে যে পাকিস্তান এই সহযোগিতা করবে। এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, যেগুলো তুরস্ক চীন থেকে বাংলাদেশ পেয়েছে, পাকিস্তান পেয়েছে, এই ব্যাপারে তুরস্ক, চীন এবং পাকিস্তানের যৌথ প্রজেক্ট পাকিস্তান বাংলাদেশে আনতে চাইছে, যাতে করে, কারণ বাংলাদেশ ভারতীয় টার্গেটে আছে, একদম টার্গেটে আছে। তো বাংলাদেশ তার ভূখণ্ড রক্ষায় পাকিস্তানের এই সহযোগিতাগুলো পেতে পারে, এই প্রস্তাবনা দেয়া হয়েছে। এবং আরো কয়েকটি ক্ষেত্রে সিক্রেট কয়েকটি পরিকল্পনার তথ্য জানা গেছে যে বাংলাদেশকে আরো উন্নত মানের মিসাইল, যুদ্ধ বিমান কিংবা আরো যে বিষয়গুলো যুদ্ধের জন্য প্রয়োজন সেই জিনিসগুলো পাকিস্তান দিতে চায়। প্রয়োজনে চীনের কাছ থেকে নিয়ে হোক বা তুরস্কের থেকে হোক, অর্থাৎ একটা যৌথ পরিকল্পনা, তুরস্ক, চীন, পাকিস্তান, বাংলাদেশ সামরিক খাতে একটা যৌথ পরিকল্পনা নিয়ে এগোতে চায়। ইতিমধ্যে জেনে গেছেন যে তুরস্ক বাংলাদেশে তারা অস্ত্র কারখানা তৈরিতে চিটাগং এবং নারায়ণগঞ্জে তারা সফর করেছে এবং কাজ শুরু হয়েছে, এমনটিও শুনতে পাচ্ছে। তো পাকিস্তান বাংলাদেশের জন্য থ্রেট না, থ্রেট কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, এটা কিন্তু আমরা জানি। কিন্তু বাংলাদেশে এক পক্ষের রাজনীতিবিদরা যারা দিল্লির কাছে মানে নাকি খড় দিয়ে এসছেন বা দিল্লির কাছে হাতে কি বলবো সলিতা পরে এসছেন, দিল্লির কাছে মাথা বিক্রি করেছেন, তারা সবসময় দেখবেন ওই যে মেঘবল্লু বসু বলে সাদেক কায়ুম কি পাকিস্তানি নাকি একটা স্লোগান দিয়েছে না, সাদেক কায়ুমের বাড়ি নাকি পাকিস্তান, তুই পাকিস্তানে চলে যা। পাকিস্তান একটা স্লোগান তৈরি করে রাখে, ন্যারেটিভ তৈরি করে রাখে। তো হিস্ট্রি ঘেটে দেখা গেল মেঘমল্লুর বাপেও কিন্তু পাকিস্তানি ছিল, তার যখন জন্ম সে তখন পাকিস্তানের নাগরিক ছিল। তো এই যে রাজনৈতিক পাকিস্তান শব্দটা ব্যবহার, রাজাকার ব্যবহার, এটা কিন্তু রাজনৈতিক, কিন্তু ভেতরে ভেতরে দেখেন আজকে ইসাকদারের সাথে বৈঠক করেছেন কে? বিএনপির মহাসচিব, 6 জন স্থায়ী কমিটির নেতা, জামায়াত ইসলামের একটা গ্রুপ, এনসিপির একটা গ্রুপ। কালকে রবিবার 7:30 ইসাকদার বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন। এটি হলো রাষ্ট্রীয় সফর বা শিষ্টাচার বা দু রাষ্ট্রের সম্পর্কে। কিন্তু রাজনীতির টেবিলে আমরা একে অপরকে বলি না জামাত না ভারত, না জামাত না বিএনপি কখনো পাকিস্তান যায়নি, যাবে না। যাবে, ঘুরতে যাবে, কিন্তু যেটা দিল্লির মতো শেখ হাসিনা আশ্রয় নিয়েছে এটা কখনো করবে না, না বিএনপি করবে না জামাত করবে, এটা কনফার্ম। কিন্তু তারপরও ন্যারেটিভ তৈরি হয়। এই ন্যারেটিভ গুলো যারা তৈরি করে তাদের একটা উদ্দেশ্য আছে। আজকের পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশে তাদের একটা প্রভাব বিস্তার করা, শুধু বিনিয়োগ আর অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়টা তা নয়। তারা চায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটা রাষ্ট্র হোক, তারা চায় বাংলাদেশ পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক বাহিনী তৈরি হোক, যাতে করে সীমান্তে ওরা আমাদের একজন মারলে আমরা ওদের 5 জন মারতে পারি। কারণ বাংলাদেশ ভূমিটা পাকিস্তান আর কখনো দখলেও আসবে না, নেবেও না। তাদের শক্তি আমাদের চেয়ে অনেক বেশি। যারা ভারতকে বিট করতে পারে, পাকিস্তানের মতো দেশ, তারা বাংলাদেশ তাদের কাছে কিচ্ছু কিচ্ছু না। কিন্তু তারা কি বাংলাদেশ দখল করবে আপনার মনে হয়? কোনো ঘটনা প্রবাহ, কোনো সিমটম একটা বলেন, অনেকে বলবেন রাজাকার, আমার শুনতে খুব ভালো লাগে। কেউ যদি আমাকে বলেন পাকিস্তানি, আমার শুনতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সত্য কথা, আমার ভালো লাগে কেন? কারণ আমি হিন্দুস্তানের হব কেন? আমি হলে পাকিস্তানি হব। মুসলিম ভাইরা, পাকিস্তানের মেয়েও অনেক সুন্দর, দেখছেন না নাটকে? দেখছেন তো নাকি? একটু পাকিস্তান সফরে যেতে হবে, আমার ভাবতেছি যে নিজ চোখে দেখে আসতে হবে। তো পাকিস্তানের ইতিমধ্যে দু দেশের সামরিক পর্যায়ে যোগাযোগ চলছে, সফর হয়েছে। বাংলাদেশকে পরিবর্তন করে দিতে চাচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তান চাইছে ভারত নয়, এরপরে বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে ভারতের বিপরীতে পাকিস্তানের একটা শক্তিশালী নেটওয়ার্ক থাকবে। অর্থাৎ বাংলাদেশ যেন আর কখনো ভারতের গ্রিপে যেতে না পারে, সেটা রাজনৈতিকভাবে হোক, পররাষ্ট্রনীতিগতভাবে হোক, বা আদার্স কোনো বা বাণিজ্যিক ধারায় হোক। তো এই বিষয়টি কনফার্ম করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশ সফর করেছেন এবং তিনি রাষ্ট্রীয় মহলে সফর করেছেন।
এবং তিনি বেগম জিয়ার সাথে কিছু বিষয়ে আলোচনা করবেন, জামাতের সাথে করেছেন, এবং বেগম জিয়াকে তিনি কিছু বার্তা দিবেন, যে বার্তাটা তিনি বিএনপির এই মহাসচিবদের দেননি। কারণ এরা ভারতের লবি মেনটেন করে, এই তথ্যগুলো কোনো না কোনো ভাবে ইসাকদারের কাছে আছে, বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশন থেকে। আর যেহেতু বেগম জিয়া একটা ভিন্ন চিন্তা করেন, মূল বিএনপির মূল মাস্টারমাইন্ড তো বেগম খালেদা জিয়া, সেখানে পাকিস্তানের মূল এজেন্ডা তুলে ধরা হবে। যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে পাকিস্তান কি চায়, বাংলাদেশ কি চায়, এবং পাকিস্তান জামাত ইসলামকেও তাদের অবস্থানটা নির্ণয় করেছেন। অনেকেই মনে করেন যে পাকিস্তান মানে জামাত ইসলামের বন্ধুত্ব, বিষয়টা এরকম না। পাকিস্তানের একটা দল আছে জামাত ইসলাম নামে, তারা একটা আসনও পায় না, এবং সেখানে আর্মিরা তাদের চাপের মধ্যে রাখে, সবসময় দমায় রাখে। তার মানে জামাত মানি, হুজুর মানি, চরমনাই মানি বা হেফাজত মানি পাকিস্তানি, বিষয়টা এরকম না। এটা যারা বলছেন তাদের অজ্ঞতা অথবা পড়াশোনা নাই। পাকিস্তানের সাথে সবসময় ভালো সম্পর্ক ছিল বিএনপি, কিন্তু বিএনপিও ভারতের ভয় প্রকাশ্যে মাঠে নামতে পারতো না। তো এবার সেই সুযোগটি তৈরি হয়েছে পাকিস্তানের জন্য। তারা ভারতকে হটিয়ে আমাদের এই দেশে তাদের একটা শক্তিশালী অবস্থা তৈরি করতে চায়, যাতে করে বাংলাদেশ আর বিপথে যেতে না পারে। পাশাপাশি ভারত থেকে যেসব খাদ্যপণ্য আমরা আনি বা আমাদের গার্মেন্টস পণ্য আনি বা আদার্স যে পণ্যগুলো আনি, পাকিস্তান এগুলো বাংলাদেশকে দেবে, যাতে করে বাংলাদেশ ভারতের বড় রকম কোনো চাপের কাছে নতি স্বীকার না করে। এবং পাকিস্তান সেই বিষয় চীনকেও ম্যানেজ করে নিয়েছে বা ম্যানেজ করে বাংলাদেশের কাছে প্রেজেন্ট করবে। অর্থাৎ চীন, পাকিস্তান বাংলাদেশকে সামগ্রিক সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি তুরস্কের সাথে, যেহেতু পাকিস্তানের মানে হৃদ্যতা অনেক বেশি, এটা তো ভাই রাষ্ট্র বলা হয় পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, তো তুরস্কের কাছ থেকে কি কি সহযোগিতা পেতে পারে এই ব্যাপারেও শক্তিশালী সম্পর্ক তৈরি করে দিবে পাকিস্তান। যদিও বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক ভালো, তারপরও এখানে পাকিস্তানের একটা ভূমিকা থাকলে বাংলাদেশ লাভবান হবে, এমনটিও বলা হচ্ছে। সব শেষে যে কথাটি দিয়ে শেষ করতে চাই, সেটি হলো ইসাকদারের এই সফরটি যতটা না বাণিজ্যিক, তার চেয়েও সামরিক, রাজনৈতিক, এবং আগামী দিনে ভারত বাংলাদেশে তার অবস্থান কতটুকু ধরে রাখতে পারবে, সেটাকে পাকিস্তান ট্যাকেল করতে পারবে কিনা, তার উপরে একটা বড় খেলা চলছে। দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে, এবং কোনো প্রশ্ন থাকলে এই আলোচনার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।